এই বিতরণ ব্যবস্থা থেকেও একটা অঙ্ক নিশ্চিত আসবে ক বিভাগে। তো সেই ক বিভাগের প্রশ্নের জবাব দিতে পারার আলোকে আমরা কিছু থিওরিটিক্যাল কথাবার্তা বলবো, বলে আমরা ভেতরে চলে যাব। যদিও একটা সমস্যার সমাধান দিতে গেলে আনুষঙ্গিক অনেক থিওরিটিক্যাল কথাবার্তা আমরা কিন্তু এমনি আলোচনা করে যাই, যে কথাগুলো কিন্তু পাঠ্যপুস্তকের অধ্যায়ভিত্তিক আলোচনায় ক খ বিভাগের প্রশ্ন কিন্তু তোমরা পড়লে তখন দেখতে পাবে যে হ্যাঁ এই কথাগুলো স্যার বলেছিলেন, এই কথাগুলো আছে। তো যাই হোক, এখন বিতরণ ব্যবস্থা, ডিস্ট্রিবিউশন, আমরা কিছুদিন আগে যেখানে ছিলাম সেটা হচ্ছে ট্রান্সমিশনের ক্যালকুলেশন করেছি। কি ক্যালকুলেশন করেছি একটু যদি বুঝে নিই আমরা, যে জায়গাটা আমাদের কি ছিল বা কোথায় কি। ভেড়ামারা পাওয়ার স্টেশন থেকে উৎপাদিত পাওয়ার ট্রান্সমিশন লাইনের মাধ্যমে বটতলিতে আসবে। বটতলি কেন বলছি? এটা হচ্ছে সাব স্টেশন আর ভেড়ামারাটা হচ্ছে পাওয়ার স্টেশন। তো সাব স্টেশনের কাজ কি কি করে, ওখানকার ইঞ্জিনিয়াররা কি করে বা ওখানকার কাজ কি, এগুলো কিন্তু জানার আকাঙ্ক্ষা থাকা অত্যাবশ্যক। নিকটবর্তী জায়গাগুলো জ্ঞান থাকা, সম্যক জ্ঞান থাকা, মানে মিনিমাম যে জ্ঞানটুকু জানার দরকার, এটা থাকা কিন্তু বাঞ্ছনীয়। এর জন্য অন্য কোনো অজুহাত বা কারণ বা ব্যাখ্যার কোনো প্রয়োজন নাই, এগুলো জানতেই হয়, জানা দরকার। যেহেতু তুমি ইলেকট্রিক্যাল রিলেটেড স্টুডেন্ট, যার জন্য এটা জানতে হবে। সাব স্টেশন হচ্ছে কোনো একটা এলাকা গ্রাহকদের বৈদ্যুতিক চাহিদা মেটানোর জন্য ওই পাওয়ারকে কয়েকটা ভাগে ভাগ করে দেওয়ার লাইন তৈরি করে তারা। দেখো, কথা কিন্তু এখনো ক্লিয়ার হয়নি। কুষ্টিয়ার বটতল সাব, এই ছেলে লিখে নাও, আগে কথাগুলো শোনো। কি লেখছো ওইসব ওনার দিন, আগে কথাগুলো শুনে নাও, পরে লেখা এমনি বারবার আসবে আমাদের। আমি পাওয়ারটাকে কোথায় নিয়ে আসলাম? ভেড়ামারার উৎপাদিত পাওয়ার নিয়ে আসলাম কোথায়? বটতলি ফেনার। বটতলি এবার কি করবে? বটতলির ইঞ্জিনিয়াররা কি করবে? এই কুষ্টিয়ার যত জন আছে, এই বৃহত্তর কুষ্টিয়া না, কুষ্টিয়া সদর বুঝতে পারছো তো? পৌর এলাকা বা আশপাশ নিয়ে যে সদর, এই সদরের গ্রাহকের চাহিদা অনুযায়ী ওই পাওয়ারটাকে ভাগ করে নিয়ে যাওয়ার কয়েকটি লাইন তারা তৈরি করে দেয় বা রাখে, যাকে আমরা বলি ফিডার লাইন। কি বললাম? ফিডার। ফিডার কি? ফিড থেকে ফিডার। ফিড মানে পাঠানো, যার মাধ্যমে পাঠানো হয় তার নাম হচ্ছে ফিডার। লাইনগুলো কোনটা? ফিডার লাইন দেখে বলতে পারবা যে ফিডার লাইন এইগুলোকে বলে ফিডার লাইন। কোনটা? আরে সবই মোটা তার, ওটা কোনো জবাব হলো? ওটা দিয়ে কেউ চিনাইতে পারবা? তুমি নিজে চিনতে পারবা? এই জ্ঞানটা তো, এটা তো বলা উচিত ছিল। এটা তো কতবার টিভি ওয়ানেও আমি আলোচনা করেছি এই কথাগুলো দিয়ে। আর এখন যদি বলতে না পারো তাহলে ব্যর্থতা ঘাটতি তোমার তো থাকা উচিত। পোলের ঠিক মাথা দিয়ে যে তিনটা তার যায়, খেয়াল করে কথা, একদম পোলের মাথায় যে তিনটা তার, নাকি তাও দেখোনি? না দেখলে দেখবা, আশপাশ অনেক জায়গাতেই আছে। তুমি গেট দিয়ে বার হলে তুমি একটু তাকালে কি তোমার অসুবিধা হয়ে যাবে নাকি? তুমি দেখো যে পোলের একদম মাথাতে যে তিনটা তার গেছে না, এই তিনটা তার হচ্ছে ফিডার। এই যে তিনটা তারের যে ফিডার লাইন, তার মানে সাব স্টেশন। মনে করলাম সাব স্টেশনে আমার 100 মেগাওয়াট পাওয়ার আসছে ভেড়ামারা থেকে। এখন সিস্টেম কি জানো কেউ? বর্তমান সিস্টেম কি? এই বিদ্যুৎ কোথাকার? বলে এই যে ফ্যান চালাচ্ছি, লাইট জ্বালাচ্ছি, শক্তিটা কোথা থেকে আসছে?
এই শক্তিটা এখন কোথাকার? কেউ তো নিশ্চয় শক্তি তৈরি করে দিচ্ছে না, তো আমি পেতাম না যে শক্তিটা কোথাকার এখন? ভাড়া মারা, তাই তো? যাকে বট করে তাকে উপাধি কর। আল্লাহ রে, কি যে জবাব দেয়, এ তো কঠিন ব্যাপার দেখছি। এত ঘাটতি তোমাদের, কঠিন ব্যাপার। এত দূর চলে এসছো, এখন ক্লোজিং পর্যায়ে, অথচ জবাব যেগুলো দিচ্ছ সেটা তো একদম বিক্রি হওয়ার অনুপযুক্ত জবাব, মানে সাধারণ জ্ঞানের জবাব বলছো, জেনারেল এডুকেশনের ন্যায় জবাব, টেকনোলজির কোনো জবাব। বৈদ্যুতিক পাওয়ার এখন কোথাকার এটা আমার পক্ষে বলা সম্ভব না, জবাব শেষ। তাহলে আসছে কোথা থেকে? দিস ইজ কল্ড ন্যাশনাল গ্রিড সিস্টেম। ন্যাশনাল গ্রিড সিস্টেম কি? ন্যাশনাল গ্রিড সিস্টেম বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যে উৎপাদন সংস্থাগুলো আছে, যাকে বলি পাওয়ার স্টেশন, কে কোথায় কোনটা চালিয়ে আছে এটা আমি জানি না। এটা হয়তো সঠিকভাবে কিছুটা বলতে পারবে সাব স্টেশনের ইঞ্জিনিয়াররা, আমরা যারা সাধারণ গ্রাহক এটা বলতে পারবো না। এটা ভেড়া মারার বিদ্যুৎ না, এটা ভেড়া মারার নয়। ভেড়া মারা তো অফ হয়ে, মানে ধরো ভেড়া মারা এখন শাটডাউনে আছে, তো আমার ফ্যান লাইট চলছে কোথা থেকে? নিশ্চয়ই অন্য কোনো পাওয়ার প্ল্যান্ট আমার চালু আছে, এইটা আমি বলতে পারছি না। এটা হচ্ছে এখন হচ্ছে সব ন্যাশনাল গ্রিডের আওতায়। এইগুলো তোমাদের সাবজেক্টের আওতাভুক্ত ছিল, দেখো PD1-এ। গ্রিড সিস্টেম বলতে কি বোঝায়, ন্যাশনাল গ্রিড কি, ন্যাশনাল গ্রিড কোথায়, কি তার কাজ। আর এগুলো তো সাধারণ জ্ঞান, এগুলো তো পড়তে হবে, জানতে হবে, নাহলে তোমার ভাইবাতেও কেউ বলবে না যে কি ইকুয়েশনটা লেখো তো, টি ভেক্টর ডায়াগ্রামটা দেখাতে, এইগুলো কোনদিন ভাইবাতে জিজ্ঞাসা করবে না। এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং জ্ঞান সম্পূর্ণের জন্য, ভালো করে বোঝার জন্য আমাদের তাত্ত্বিকভাবে এই বিষয়গুলো উপস্থিত, যার জন্য আমরা এই বিষয়গুলোতে আলোকপাত করেছি। তাহলে এখন পাওয়ার কোথাকার? ন্যাশনাল গ্রিড। ন্যাশনাল গ্রিডের কোন অংশে এসে সেই পাওয়ারটা দিচ্ছে এটা আমি বলতে পারবো না। এটা কিছুটা বলতে পারবে হচ্ছে সাব স্টেশনের, এই ওজোপাটি কোনো ক্ষমতা নেই বলার। কথাটা বুঝতে পারছো? এইবার কিছুক্ষণ আগে যে এই পাওয়ারটা কোথাকার? ন্যাশনাল গ্রিডের আওতাভুক্ত। তাহলে ন্যাশনাল গ্রিড কি যদি বলে, জাতীয় গ্রিড বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের উৎপাদিত বৈদ্যুতিক শক্তি একটা জায়গাতে রেখে বাংলাদেশের চাহিদা মোতাবেক বিভিন্ন অঞ্চল, জেলা, বিভাগে ভাগ করে দেওয়া যে কাজটা করে, সেটাই হচ্ছে ন্যাশনাল গ্রিডের কাজ। আর বুঝতেই পাইল না। মনে করো ন্যাশনাল গ্রিড আমি এই আকার, এখন বাংলাদেশের বিভিন্ন জায়গায় এরকম পাওয়ার প্ল্যান্ট আছে তো, এই সব পাওয়ার প্ল্যান্টের পাওয়ার এখানে নিয়ে আসবে, এই নিয়ে আসবে। এবার এখানে যারা আছে না, এইবার বাংলাদেশ সেই ম্যাপ অনুযায়ী সারা জায়গার চাহিদা মোতাবেক বিভিন্ন পথে সে ভাগ করে দেবে। যার জন্য কিন্তু গ্রিডের ভাগ আছে। গ্রিডের ভাগগুলোকে কি নামে পরিচিত? এই বাংলাদেশের ভাগটা হচ্ছে 4টা ভাগে বিভক্ত: উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। আমরা কোন অঞ্চলে? এই আমরা কোন অঞ্চল? কুষ্টিয়া কোন অঞ্চল? বাংলাদেশের কোন অঞ্চল বলবে এটা? বাংলাদেশ হচ্ছে পশ্চিম। সেটা মনে বুঝতে পারছে না। ঢাকাটা যদি সেন্টারে হয়, ন্যাশনাল গ্রিডটা কোথায়? এইবার কোথায় এই কাজটা হচ্ছে বাংলাদেশে? টঙ্গী। টঙ্গী হচ্ছে ন্যাশনাল গ্রিড। অবস্থানটা কোথায়? বাংলাদেশের এই যে মূলকল্যাণের ব্যাপারে মাঝখানে। কুষ্টিয়া কোন জায়গা? এই জায়গায় দেখায় দেওয়া। এত ঘাটতি কি করে হলো আমি বুঝতে পারছি না। হ্যাঁ, সাধারণ জ্ঞানের এত ঘাটতি। যাই হোক,
হইলো আর কি ঠ্যাংম্যাং দিয়ে আমি আঁকাচ্ছি। এই মনে করেন যে বাংলাদেশের ম্যাপ, তো টুঙ্গিটা কি আনুমানিক ধরলাম যে টুঙ্গিটা এই পজিশনে ঢাকার একটা জায়গার অবস্থান, কুষ্টিয়াটা কোথায় এখানে হলো, মানে এর উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যদি করি তাহলে কুষ্টিয়া কোন দিকে হয়? পশ্চিম দিক। আমাদের পলিটেকনিকের সামনে যেটাকে সামাজিক পরিস্থিতি বলে ওয়াদা, নাম শুনেছ? এটা সামাজিক পরিস্থিতি, মানে রিক্সাওয়ালা সবাই চেনে, এটা কিন্তু ওয়াদা না। ওয়াবদার আবার ইতিহাস আছে। ইতিহাস হচ্ছে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের পর বিদ্যুৎ আর পানি এই দুইটা বোর্ড এক জায়গায় ছিল। পানি উন্নয়ন বোর্ড আর বিদ্যুৎ উন্নয়ন বোর্ড দুইজন এক জায়গায়। কথাগুলো বুঝো, এগুলো কাজে লাগবে। ওয়াবদা বলিটা WAPDA, ওয়াটার অ্যান্ড পাওয়ার ডেভেলপমেন্ট। ওয়াটার অ্যান্ড পাওয়ার, পাওয়ার বলতে ইলেকট্রিক্যাল পাওয়ার। এটা দুইজন ছিল এক জায়গায়। জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, প্রয়োজন বেড়ে যাচ্ছে, যার জন্য দুইজন মিলে আর কন্ট্রোল করতে পারছে না। তখন বলতে ভাই পানি উন্নয়ন বোর্ড তুমি আলাদা আলাদা, এবার পানি উন্নয়ন বোর্ডকে আলাদা করে দিই। তারা কারা? ওই যে রেলি ফেলি ফ্যান ট্যান দিয়ে যারা আছে, এটা কিন্তু পানির সাথে সম্পর্ক, আর বিদ্যুৎকে আলাদা করে দিয়ে এবার হলো কি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাত্র পিডিবি। পিডিবি হওয়ার পর বৈদ্যুতিক শক্তির চাহিদা মেটাতে যে তারাও হিমশিম খেয়ে গেল একদম, বলে যে না আমরা আর ঢাকা এই একা এই পিডিবি এর পাচ্ছি না, তাহলে কি করব? এবার অঞ্চলে ভাগ করে নিই। কি অঞ্চল? 4টা অঞ্চলে ভাগ করে নিলাম। যেহেতু জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, বৈদ্যুতিক শক্তির চাহিদা তো ঘুম থেকে উঠে একদম শোয়ার মুহূর্ত পর্যন্ত হচ্ছে বৈদ্যুতিক শক্তির চাহিদা, এর তো চাহিদার আর শেষ নাই। তাহলে এই অঞ্চলে ভাগ করে দিল যাতে মানুষ, গ্রাহক ইজিতে স্বাচ্ছন্দ্যে বৈদ্যুতিক শক্তিটা ব্যবহার করতে পারে। তাহলে পিডিবি কখন ভাঙলো? যখন দেখলো যে আমি আর একা পারছি না, একটা লোকের উপরে মারাত্মক চাপ, এই চাপে হচ্ছে কি সে সমস্যার সমাধান দিতে পারছে না, কিন্তু তার অনীহা নেই, তার পক্ষে সম্ভব না। তোমার একার উপরে যদি একাধিক চাপ দেওয়া হয় তুমি কিন্তু পারবা না। তখন বললো ভাই আমার এটা সম্ভব না, এই কাজগুলোকে ভাগ করে নেয়, নাহলে কাজের সুষ্ঠুতা আসবে না, মানুষের অবজেকশন আরো বেড়ে যাবে। তখন এরা জোন ওয়ারি ভাগ করে নিল। কি জোন? 4টা জোনে আমি ভাগ করে নিলাম। সেই 4টা জোন কি আমাদের দিকের সাথে মিল রেখে, দিকের সাথে মিল রেখে, তাহলে কি উত্তর দিক, দক্ষিণ দিক, পূর্ব দিক, পশ্চিম দিক, বোঝা গেল? তাহলে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম 4টা দিক। 4টা দিকে তাহলে আমরা কি হই? আমরা কোন দিকে পড়ি? পশ্চিম দিক। এইবার দেখবা ওই গেটে আমরা যেটাকে ওয়াবদা বলছি, এটা জেনারেলের ধারাভাষ্য, ইঞ্জিনিয়ারিং কিন্তু এটা ওয়াবদা বলে কোনো কথা নেই। এটা ছিল কখন? সৃষ্টির রহস্যে, যার জন্য ওয়াবদা বলে। এই জায়গাটাই পানি উন্নয়ন বোর্ড এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কিন্তু এক ছিল, তারপরে তারা তাদের জায়গায় চলে গেছে। আমাদের এই পলিটেকনিক 2টা সিস্টেম এখানে জড়িত ছিল। এটা ইতিহাস, গল্প না কিন্তু বাস্তব, কিন্তু ইতিহাস। এখানে কমার্শিয়াল ইনস্টিটিউশন বলে একটা ইনস্টিটিউট আছে, তোমরা মনে হয় জানো কিনা, ওই যে হাউজিংয়ের ওইদিকে গভর্নমেন্ট কমার্শিয়াল ইনস্টিটিউট। তারা কি করে? এই যে বাংলা যে টাইপ করা হয় না, অ্যাকাউন্টিং, টাইপিং, শর্ট হ্যান্ড, এই যে বিভিন্ন রকমের শিক্ষাগুলো তারা কিন্তু দিত। সেটা ছিল আমাদের এখানে। আমাদের পরিসর যখন বেড়ে গেছে, আমরা বলছি আমাদেরই নিজেদের জায়গা হয় না, তো আপনাদের রাখবে কোথায়? আপনার আলাদা জায়গা দেখেন। তখন ওরা যায় কিন্তু প্রাথমিক অবস্থায় মজমপুরের পাশে তারা তাদের একটা ভাড়া করা বিল্ডিং নিয়ে তাদের ইনস্টিটিউট পরিচালনা করে। দীর্ঘদিন চলার পর তারা এখন একটা সেলফ জায়গা তৈরি করে দিয়েছে। এটা যেমন এই ওয়াবদায় আমরা যখন দেখলাম যে আমাদের পরিসর ভাই বেড়ে গেছে, এটা আমাদের পক্ষে সম্ভব না,
আপনারা আপনাদের জায়গা দেখেন, তখন ওরা কিন্তু ওদের জায়গায় আবার চলে গেছে পানি উন্নয়ন বোর্ড। তাহলে থাকলো কি বিদ্যুৎ, যখন বিদ্যুতের চাহিদা মোতাবেক চাহিদা বেড়ে যাওয়ার কারণে বাংলাদেশ গভর্নমেন্ট যখন চিন্তা করলো অঞ্চলে ভাগ করে দিচ্ছে এটাকে, তখন আমরা চলে আসলাম কোথায়? পশ্চিমাঞ্চল। তাহলে পশ্চিম অঞ্চলের নাম অনুযায়ী এবার গেটে দেখবে একটা ভালো করে এরকম বড় ফন্টে লেখা আছে। কি লেখা আছে ওখানে? তাহলে ওইটা যদি কেউ না জেনে থাকো, আমার কথা না, দেখো জানাটা তোমার মনের আকাঙ্ক্ষা, এটা তো জানতে হবে জায়গাটা কাদের, আমাদের জায়গাটা কি লেখা আছে আর আমি কি বুঝলাম, এটা যদি বলতে না পারি এর মতো লজ্জার কিছু হবে না। নাকি কথা বুঝতেই পারছো না? তুমি তোমার বাড়িতে ঢুকতো, তোমার বাড়ির স্থান কোথায়, ওর বাড়ির পাশের লোক কি করে, ওর বাড়ির অমুককে চেনা জানা, এটা একটা নৈতিক দায়িত্বের ভেতরে পড়ে না? আমি বলি বা না, তাহলে ওটা কি লেখা আছে? ওয়েস্ট জোন। আর যা লেখা থাকে থাকুক, ওয়েস্ট জোন লেখা আছে কিনা? ওয়েস্ট মানে কি? পশ্চিম, জোন মানে অঞ্চল। এই যে পশ্চিমা অঞ্চলের সব কিন্তু এরা করবে না। পশ্চিমা অঞ্চল বলতে কি শুধু কুষ্টিয়াকে বোঝাবে? নেভা, কুষ্টিয়া আছে, চুয়াডাঙ্গা আছে, মেহেরপুর আছে, ঝিনেদা আছে, এরা কিন্তু করে যাবে। আবার ঝিনেদার ওই পারে গেলে কিন্তু আবার উল্টো দিক হয়ে যাবে, ওরা কিন্তু তখন চলে যাবে দক্ষিণ অঞ্চলের ভেতরে, ওই বরিশাল, পটুয়াখালী, হ্যান ত্যান ইত্যাদি যা কিছু আছে। বোঝা গেছে কথাটা? তাহলে আমরা এই ওজোপাডিকো ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, এখন চলে আসলো কোম্পানি। এগুলো কথা না বললে আগে ছিল কি? তাহলে প্রথম ওয়াবদা ভেঙে গেল, পানি চলে গেল একদিকে, পাওয়ার চলে আসলো একদিকে, থাকলো কি পিডিবি। কিছুদিন থাকার পর যখন পরিসর বেড়ে গেল, বললো যে এটাকে অঞ্চলে ভাগ করতে হবে। ভাগ করার জন্য সবই আমি ক্লাসে আছি তো পরে কথা বলছি। হ্যাঁ, এখন জোনে ভাগ করে নিল, দিয়ে ছিল বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, এবার চলে আসলো কোম্পানি। কাহিনীটা কি করলো? যারা লোকবল আছে জানতে চাইলো যে আপনি কি পিডিবিতে থাকবেন, বেতন কিন্তু 1 পয়সাও কম না, নাকি কোম্পানিতে যাবে? চয়েস দিয়েছে যে আমি বোর্ডেই থাকবো, তাহলে আপনি ঢাকায় থাকতে পারবেন। আর যদি অঞ্চলে দেন, কোন অঞ্চলে যাবে তার ঠিক নেই। সাধারণত যারা ঢাকায় থাকে তারা অন্য অঞ্চলে আসতে চায় না। ঢাকায় যারা আছে তারা হয়তো পিডিবির ভেতরে থাকছে, আর যারা অঞ্চলে আসার চেষ্টা করছে তাদের অঞ্চলে দিয়েছে। আবার একটা লোভ দিয়ে দিয়েছে অঞ্চল, বলছে যদি আপনি অঞ্চলে যান তাহলে এখন যা বেতন পান তার থেকে 5-10 হাজার টাকা বেতন বেশি পাবে। এই লোভেও অনেকে অঞ্চলের ভেতরে চলে এসছে। চেঞ্জ হয়েছে কি? কোম্পানি হয়ে গেছে, বোর্ড আছে। উভয়ই কিন্তু সরকার তাকে টাকা দেবে, বেতন দেবে, কোনো সমস্যা নাই, কিন্তু আমার জায়গা, কর্মটা আলাদা। বোঝা গেল কথা? তো যে জন্য বলছিলাম, এই ওজোপাডিকো এটা কি করে এইটুকু জানা আছে? করেটা কেন এত বিল্ডিং দিয়ে? তাদের আমাদের পলিটেকনিক থেকেও কিন্তু তাদের এরিয়া বেশি। মানে এই রাস্তা থেকে ওদের ওই মূল বিল্ডিং এ হাঁটতে গেলে মাঝখানের পথ কিন্তু একদম কম না, মাঝখানের পথটা কিন্তু অনেক বেশি। তুমি হেঁটে দেখে একদিন, অনেক চওড়া, তারপরে এত বড়। তাহলে এরা করেটা কি এদের কাজ? হ্যাঁ, এরা হচ্ছে গ্রাহক পর্যায়ে সরাসরি ডাইরেক্ট কনজিউমারের সাথে তাদের রিলেশন। তারা কারা? এই যে দেখবা যে পোলের ঠিক কিছু নিচে 4টা তার আছে না? এখন গ্রাহক পর্যায়ে বলতে কি বোঝায়? এই 4টা তার মানে হচ্ছে এরাই হচ্ছে সেই আমাদের গ্রাহকরা কিন্তু এখান থেকে লাইন নেবে, একটা নিউট্রাল আর একটা লাইন, এই সিঙ্গেল ফেজ লাইন নিয়ে সেই গ্রাহকটা বিদ্যুৎ চালাচ্ছে। এটা একটা কথা বললাম, এটা কি একটা নাকি একাধিক গ্রাহক আছে। এই লাইনের তদারকি, পাওয়ারের ভাগাভাগি,
গ্রাহকের সন্তুষ্টি করা, গ্রাহকের কাছ থেকে টাকা পয়সা আদায় করা, বিদ্যুৎ বিল ঠিক করা, মেনটেনেন্স করা, যাবতীয় যা কাজ তারা হচ্ছে এরা। তারা করে কারা? এরা। আর উপরে তিনটা, এরা হচ্ছে সাব স্টেশনের ইঞ্জিনিয়ার। তারা কিন্তু এখানে জীবনও আসবে না। এই লাইনের তদারকি, এই লাইনের কোনো মেনটেনেন্স, এই লাইনের বিস্তার এরা করবে হচ্ছে সাব স্টেশনের লোকজন। কি এই লাইনটা? এর নাম হচ্ছে ফিডার লাইন। এই লাইনটার নাম হচ্ছে ডিস্ট্রিবিউশন লাইন, বিতরণ লাইন। ফিডার লাইন কারা কন্ট্রোল করে? সাব স্টেশনের ইঞ্জিনিয়ার। বোঝা গেল কথা? যেখানেই সাব স্টেশন, বুঝবা যারা ডিস্ট্রিবিউশনের লোকজনের সাথে কোনো সম্পর্ক নাই ওদের, ওদের হচ্ছে ফিডার লাইন। ফিডার লাইন যদি আবার ডিস্টার্ব হয়, ডিস্ট্রিবিউশন লাইন এমনি অকেজ হয়ে যাবে। কারণ পাওয়ার তো আছে আমার এই লাইনে, এই পাওয়ারটাকে আমি ক্ষুদ্র ক্ষুদ্র বিভিন্ন ভাগে ভাগ করে নিয়ে যাচ্ছি কি লাইনের মাধ্যমে? ডিস্ট্রিবিউশন লাইনে। কি কথা কি বুঝতে পারছো কথা? তাহলে ফিডার লাইনের কারা? এরা হচ্ছে সাব স্টেশন। তাহলে ফিডার লাইনে আছে কি? আমার পাওয়ার আছে। এবার পাওয়ার যেখানে তৈরি হচ্ছে তারা কারা? পাওয়ার স্টেশন। কিন্তু আলাদা বিষয়। পাওয়ার যারা তৈরি করছে তারা হচ্ছে পাওয়ার স্টেশনের লোক। যার জন্য তুমি ইঞ্জিনিয়ার হলে, মানে ইলেকট্রিক্যাল টেকনোলজির বেসিক কর্মক্ষেত্র যে তিনটা জায়গা বললাম, এই তিনটা জায়গায় তোমার চাকরি, ইভ্যালুয়েশন সেল, এই তিনটা জায়গার লোকজনই কিন্তু রোটেশনালি করে। পাওয়ার স্টেশন, সাব স্টেশন, ডিস্ট্রিবিউশন। বোঝা গেল? ডিস্ট্রিবিউশনের লোকজন পাওয়ার স্টেশনে যেতে পারে, পাওয়ার স্টেশনের লোকজন ডিস্ট্রিবিউশনে আসতে পারে, ডিস্ট্রিবিউশনের লোকজন সাব স্টেশনে যেতে পারে, সাব স্টেশনের লোকজন ডিস্ট্রিবিউশনে আসতে পারে, কোনো সমস্যা নেই। সেইভাবে তাদেরকে প্রস্তুত করে কর্মক্ষেত্রে দেওয়া। বোঝা গেছে কথাটা? আর বিশেষ কিছু এক্সপার্ট তৈরি করার জন্য, অভিজ্ঞ ইঞ্জিনিয়ার তৈরি করার জন্য পাওয়ার স্টেশনে কিছু দক্ষ, সেগুলো আবার মেন্টাল টেস্ট হবে, সাইকোলজিক্যাল টেস্ট, বুদ্ধিমত্তার টেস্ট, যে এই ইঞ্জিনিয়ারটাকে দিয়ে ওই ডিস্ট্রিবিউশনের মূলের কাছে না পাঠিয়ে জেনারেশনে কোনো প্রবলেম হলে যাতে দূর করা যায়, এই জন্যে যেগুলো একটু সাত ব্রেনের তাদের কিন্তু পাওয়ার স্টেশনে রাখা। মনে বুঝতে পারছো না কথা? অর্থাৎ যার যেমন অবস্থা ভেদে তাকে সেখানে রাখা। তো এই যে জোনে ভাগ করে আমি ওই লাইন পাওয়ারটাকে এইভাবে ভাগাভাগি করে নিয়েছি, এটাই আবার স্থির না। কিন্তু এই দেখা যাচ্ছে যে অদূর ভবিষ্যতে 5 বছর 10 বছর পরে আবার জোন আবার ক্ষুদ্র ক্ষুদ্র জোনে ভাগ হয়ে যাবে। কারণ এটা নির্ভর করবে কি? চাহিদার উপরে, গ্রাহকের ব্যবহারের উপরে ইত্যাদি। ধরো কুষ্টিয়ায় বৈদ্যুতিক শক্তির চাহিদা এত বেশি হয়ে গেল যে ওজোপাটিকর পক্ষে আর ডিস্ট্রিবিউশন লাইন কন্ট্রোল করা সম্ভব না। তখন আস্তে আস্তে ভাঙা শুরু করবে, বলবে যে দরকার নেই, হাউজিংয়ের দিকে একটা চলে যাক, ওই বজলপুরের দিকে একটা চলে যাক, ওই বিসিকের দিকে একটা চলে যাক, এইভাবে সে কিন্তু ভাগ দিতে হবে। কারণ শুধু ওজোপাটিকও যদি ভাগ না করে দেয়, এতে কি হবে? কাজের জটিলতা হবে না? হ্যালো খেতে খেতে তুমি অস্থির হয়ে যাবা। আবার বিদ্যুৎ এমন একটা জিনিস, এর মানে বেশি দেরি হলে মানুষ ছটফট ধরে যাবে, মানে অস্থির করে ফেলবে, অথচ সে পারছে না। এট এ টাইম 2-3 জায়গায় ফল। খাজানগরের রাইস মিল বলছে যে আমার মিল কিন্তু চলছে না, এই প্রবলেম, আপনি আসেন, এটা একটা বিষয়। আবার দেখা হাউজিংয়ের বলছে যে আমার পুরা ডি ব্লক হচ্ছে অফ, দেখেন, এটা একটা হতে পারে। আবার দেখা যাচ্ছে বিসিক বলছে, বিআরবি কেবলের মালিক, যে আমারও কিন্তু প্রোডাকশন বন্ধ। মানুষ তো আমি একা, কয় জায়গায় কয়জনকে পাঠাবো? কি বাস্তবতা বুঝতে পারছো? এছাড়া তো ছোটখাটো গ্রাহক, সেগুলো বাদই দিলাম, ঘর বাড়ি সেটা তো বাদই দিলাম, ওদের তো ধরবেই না। তো ওই অমুক বাড়িতে কাটবে, ওটা বাদ, ওগুলো তো ধরবেই না। কিন্তু যার বাড়িতে এটা সমস্যা, সে কিন্তু বুঝছে যে কি অবস্থা যাচ্ছে তার বাসায়।
যাই হোক, কথা বললে অনেক বলা যাবে। অর্থাৎ বৈদ্যুতিক শক্তির চাহিদা যত দিন যাচ্ছে তত বেড়ে যাচ্ছে। বেড়ে যাওয়ার কারণে কর্মপরিধি চাহিদা বৃদ্ধি পাওয়ার আলোকে আমরা এইগুলো আস্তে আস্তে ভাগ করে নিচ্ছি। এই দেখো, শুধু ঢাকা ঢাকা কিন্তু শুধু পিডিবি বলে কথা নেই, ওরা জোন ব্যাটারিকে আবার ঢাকা ভাগ করে নিয়েছে। যেমন ডেসা, ডেস্কো, এইভাবে তারা বিভিন্ন অংশ ভাগ করে নিয়েছে। যে ডেসা হয়তো এইগুলো দেখবে, ডেস্কো হয়তো এইগুলো দেখবে, অমক। মানে শুধু ওই পরিধি বৃদ্ধি পাওয়ার কারণে, মানুষের ভোগান্তি দূর করার কারণে আমাদের এইগুলো তখন করা বা করতে হবে, ভবিষ্যতে তাই হবে। এই কুষ্টিয়ায় দেখবা ওজো পানিকো সেন্টারে বসে আছে, তার পক্ষে আর সম্ভব না, সে তখন ওইগুলো ভেঙে দেবে। বোঝা গেছে? তো তাই কথা অনেক বললাম। এই ফিডার লাইন তাহলে কাদের হলো? সাব স্টেশন। ডিস্ট্রিবিউশন লাইন কাদের হলো? ওজো পানি নিকটবর্তী। আমাদের আজকের আলোচনা ওই ডিস্ট্রিবিউশন লাইনের ব্যবস্থাপনা নিয়ে আলোচনা, ডিস্ট্রিবিউশন সিস্টেম নিয়ে আলোচনা। তাহলে ডিস্ট্রিবিউশনের বাংলা হচ্ছে বিতরণ, বিতরণ ব্যবস্থা। ডিস্ট্রিবিউশন সিস্টেম, বিতরণ ব্যবস্থা বাংলা। মৌলিক দুইটা ভাগ, একটি হচ্ছে এসি আর একটি হচ্ছে ডিসি। তাহলে আমরা কোন অঞ্চলের? আমরা কিসের? এসি। আমরা হচ্ছে এসি ডিস্ট্রিবিউশনের আমরা। এসি গ্রাহক কয় ধরনের আছে? দুই ধরনের, সিঙ্গেল ফেজ, থ্রি ফেজ। এছাড়া রিং একটা পদ্ধতি আছে, সেগুলো ঠিক এখন কথা বলে অপ্রাসঙ্গিক মনে হবে, তোমার কাছে ধৈর্য কুলাবে না, বুঝবো না, যার জন্য এটা এখন বলছি না। সিস্টেমের ভেতরে আছে, শুধু নামটা শুনিলে, এটা যখন আসবে তখন আমি আবার বলবো কথা। তাহলে সিঙ্গেল ফেজ, থ্রি ফেজ, রিং। এই এসি সিস্টেমের এই তিনটা পার্ট, তিনটা পার্টে শিখবো কি? শিখবো হচ্ছে এটাই যে গ্রাহক পর্যায়ে যখন বৈদ্যুতিক শক্তি সরবরাহ দেওয়া হয়, গ্রাহকের লোডের পরিমাণের উপরে ভিত্তি করে লাইনে একটা ভোল্টেজ ড্রপ হয়ে যায়। যেই ড্রপ ভোল্টেজের কারণে আমার গ্রাহক পর্যায়ে যে পরিমাণের ভোল্টেজ পাওয়ার কথা, সেই পরিমাণের ভোল্টেজ আসে না। সেই কতটুকু ড্রপ হচ্ছে, কি পরিমাণের লোড ব্যবহারের ফলে, ওই ড্রপ সম্বন্ধে ধারণা দেওয়া, এটাই দেবে ডিস্ট্রিবিউশন সিস্টেমের মৌলিক আলোচনা। আইদার এসি অর ডিসি। এই কথাটা আগে সেন্সটা ক্লিয়ার করে দিই, না হলে তোমরা এই অধ্যায়ে আলোচনাটা এখন কিছুই বুঝবা না। এটা কিন্তু প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড। তোমাদের দৈনন্দিন জীবনে বাসা বাড়ি আশপাশ এই ঘটনাগুলো পরিলক্ষিত হয়, যার জন্য একটু খেয়াল করলে বিষয়গুলো বুঝতে পারবে। আমরা উত্তরণের উপায় বলবো, সব কিছু বলবো, কিন্তু করতে পারবো না। করার পেছনে আমাদের আছে অর্থনৈতিক বিষয় অনেক জড়িত, যার জন্য আমরা সবসময় সব সমস্যা ঠিক করতে পারি না। এই একটা ডিস্ট্রিবিউশন লাইন তো বুঝতে পারছো তো? এই একটা পোল, এই একটা পোল, এইভাবে একটা দূরত্ব অতিক্রম করে পাওয়ারের লাইনটা আমি নিয়ে গেছি। কত দূর নিয়ে যেতে পারি? 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 5 কিলোমিটার, 4 কিলোমিটার, নাকি 100 কিলোমিটার? নো, নেভার। এটা 100 কিলোমিটার নয়, এটা সর্বোচ্চ হয়তো 4 বা 5 কিলোমিটার। ঠিক আছে? আবার হিসাব নিকাশ আমরা 1 কিলোমিটার বা 2 কিলোমিটারের বাইরে আবার রাখবো না। এখানে এই লাইন চলে গেছে আমার, এগুলো কি লাইন টানছে আমি? ডিস্ট্রিবিউশন লাইন। মূলত লাইনটা কি আছে? পাওয়ার আছে। পাওয়ারের মৌলিক জিনিস কি? ভোল্টেজ, কারেন্ট অ্যান্ড পাওয়ার ফ্যাক্টর। এই একবারে পাওয়ার বলছি, তার মানে তিনটার ভেতরে আছে, এটা নিশ্চিত, নাহলে তো পাওয়ার হবে না। পেল কোথা থেকে সে? ওই যে তার মাথার উপর দিয়ে যে লাইনটা গেছিল, সেখান থেকে নিয়ে আসবো কিসের মাধ্যমে?
11 কেবি থেকে, আচ্ছা এটা কি লাইন 1, লাইন 2, লাইন 3 এন্ড নিউট্রাল হয়েছে। এখন এটা 1 নম্বর পোল, এটা 2 নম্বর পোল, এটা 3 নম্বর পোল। আগে বোঝো, সিস্টেমটা বোঝাচ্ছে, কিন্তু এগুলো বইতে ওইভাবে নাই। বইতে একটা কথা, থিওরিটিক্যাল কথা লেখা আছে, ওগুলো তোমরা পড়বা, কিন্তু তাকে সেন্সটাকে ডেভেলপ করে নাও। এখন গ্রাহকরা কি করে, এই 1 নম্বর পোল থেকে দেখবা একাধিক গ্রাহকের লাইন আছে। এটা কি বুঝতে পারো? তোমার বাড়ির আশপাশ তুমি একটা পোলের দিকে তাকিয়ে দেখো যে ওই পোল থেকে কতজনের বাড়িতে লাইন গেছে, গেল তো। এবার তুমি একটু বাবুর আলী গেটের কোনো একটা পোল দেখো, মাথা খারাপ হয়ে যাবে। এবার দোকানপাট আশপাশ দিয়ে এমন জগা খেচুড়ি অবস্থা আছে, যদি বলে যে ওই 3 নম্বর দোকানদারের লাইন নেই, এবার খোঁজো। তুমি তো ইঞ্জিনিয়ার, তোমার তো ওই জায়গায় যেতে হবে, যে ও তো কমপ্লেন করেছে, তাহলে ওর যে লাইন নাই, কেন লাইন নাই, তাহলে ওর লাইনটা খুঁজতে হবে। খুঁজতে যে বিড়ম্বনা, যেহেতু আমরা তো বাংলাদেশ অত উন্নত রাষ্ট্র তো হয়নি, যার জন্য আমাদের এই বিড়ম্বনাগুলো সহ্য করেই আমাদের কিন্তু চাহিদা এইভাবে আমরা মেটাচ্ছি। একটা পোলে দেখা যাচ্ছে যে এই পোল থেকে আমি কমপক্ষে হয়তো মনে করলাম যে 10 মেগাওয়াট পাওয়ার আমি ডেভেলপ করছি, মানে দিচ্ছি। তার মানে এখানে হয়তো প্রায় 20-30 জনার বা 40-50 জনার লাইন আছে। কথা বলছি কি, তাহলে এখানে লাইন আছে, তাদের মোট একটা ব্যবহার আছে। তাহলে কি পাবো সেটা আমি লিখলাম 10 মেগাওয়াট পাওয়ার ব্যবহার করছি, 0.8 ল্যাগিং পাওয়ার। এটা হচ্ছে আমি ওই পোল থেকে যত গ্রাহককে লাইন দিয়েছি, মোট মান কত? 10 মেগাওয়াট। পাওয়ার ফ্যাক্টর কি ধরনের? ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর 0.8, একটা মান দিয়ে দিলাম। এইবার আসি 2 নম্বর। এখানেও তো এমনি লোক দেখানো নিয়ে এসছে নাকি? এখানেও তো গ্রাহক পর্যায়ে আমার সব গ্রাহকের লাইন আমি দিয়েছি বিভিন্ন জনে, তাদের মোট মান হয়তো এখানে মনে করলাম যে 100 কিলোওয়াট নিলাম, 0.7 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। কথা। আবার এখানে বিভিন্ন গ্রাহকের নিয়েছি হয়তো 50 কিলোওয়াট, 0.65 ল্যাগিং পাওয়ার। এই যে 3টা কোণেরই নিচে লেখা মানে হচ্ছে গ্রাহক পর্যায়ে ওই সঞ্চালন নীতিতে গ্রাহকদের যে লাইনগুলো দিয়েছি আমি, সেই লাইনগুলো থেকে আমার মোট পাওয়ার হচ্ছে এটা। এবং ধরনটা কি? পাওয়ার তো নিলে হবে না, ধরন কোনটা? ল্যাগিং পাওয়ার। বোঝার জন্য বলছি, ল্যাগিং হতে পারে, এটা আবার ইউনিটিও হতে পারে, লিডিং কখনো ভাই ল্যাগিং হবে না, হয় ইউনিটি হবে। ইউনিটিটা কি কখন হয়? যখন রেজিস্ট্রিভ লোড চলে। তো রেজিস্ট্রিভ লোড কোনটা? চিনিবার উপায়, রেজিস্ট্রিভ লোড। রেজিস্ট্রিভ লোড কোনটা? এটা তো আমি এই জবাবটা কি হবে? কোনটা রেজিস্ট্রিভ লোড? লাইট, ফ্যান ট্যান, যা দৈনন্দিন জীবনের যে সমস্ত হাউস হোল্ড অ্যাপ্লায়েন্সের মাধ্যমে যে লোড পরিচালিত হয়, এক কথায় ওইটা হচ্ছে না রেজিস্ট্রিভ লোড। তাহলে কোনটা? এই যে ফ্যান চলছে, লাইট চলছে, এইগুলো সর্বনা এটা টাইপ এইটা। এবার ইএমএস সাথে 4টা ইন্ডাকশন মোটর চালাচ্ছি, এবার বেগার ইন্ডাকটিভ। 6 মিনিট একটা বড় 6 মিনিট চালাচ্ছি, এটা ইন্ডাকটিভ। খাজানগরে বড় বড় রাইস মিলে ধান চাল ভাঙাচ্ছি না, দ্যাটস মিন্স এটা হচ্ছে না ইন্ডাকটিভ। তাও দিতে পারছি না। তাহলে 1 নম্বর বলে 5টা গ্রাহক তো হতে পারে যে তারা ইন্ডাকটিভ টাইপ কোনো লোড চালাচ্ছে। তাহলে রেজিস্ট্রিভ ইন্ডাকটিভ মিলে আমি বললাম যে এত ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, মানে ইন্ডাকটিভ টাইপ লোডের আবার মান বেশি, যার জন্য ওকে ধরাটা বেশি ভালো বা বাঞ্ছনীয় হবে। 100 কিলোওয়াট আর হয়তো দেখা যাচ্ছে 1 ওয়াট,
বা 1 কিলোওয়াট, তুমি 100-কে প্রাধান্য দেবে না 1-কে প্রাধান্য দেবে? 100-কে যেহেতু বেশি মান, ওই বেশি মানের সাপেক্ষে তখন আর এই পাওয়ারটা সাপেক্ষে। তো এইভাবে পাওয়ার গেছে, অসুবিধা নেই। এইবারে পাওয়ারটা পাওয়ার জন্য আমরা সিস্টেম ডেভেলপ করি কি? বলো কি সিস্টেম ডেভেলপ করবো? ট্রান্সফর্মার তো করে। তাহলে পাওয়ারটাকে নিয়ে আসবো, নিয়ে সেই পাওয়ারটাকে দেবো, দিয়ে কোথায় দেবো? তারের মাধ্যমে দিয়ে দেবো, তাই তো? আর পাওয়ারটা দিচ্ছিলাম কত? মনে করলাম যে 100 কিলোওয়াট। এই পাওয়ারটা নিয়ে প্রাইমারিতে দিলাম, আর সেকেন্ডারিতে তাহলে কত দেবো? পাবো কত? ডিসি 100, এখানে পাবো কত? 100 পাবো না, বেশি পাবো না, কম পাবো? আর কত বলবো এই বেসিক কথাগুলো, এত দুর্বল হলে কিন্তু আটকে যাবে। ট্রান্সফরমারের বাবারও ক্ষমতা নাই পাওয়ারকে কম বেশি করা, ওর বাবারও ক্ষমতা নাই পাওয়ারকে কম বা বেশি করা। জি বলেন। আপনি অফিসেই যেতে হবে, তাহলে আপনি রেজিস্টার সেকশনে যান, পিছনের বিল্ডিং। এগুলো খুব বেসিক কথা, অসম্ভব বেসিক কথা। এগুলোর জন্য কাউকে দোষ দিয়েও লাভ নাই, কারণ বা ব্যাখ্যারও কোনো প্রয়োজন নাই। এটা তোমার ঘাটতি। ঘাটতি জিনিস কেউ পূরণ করে দেয় না, ঘাটতি জিনিস নিজেকে পূরণ করে নিতে হয়। নাইলে তুমি ঠকবা, চাকরিতে ঠকবা, সমাজে ঠকবা, নিজে ঠকবা, পরীক্ষায় ঠকবা, বিভিন্ন জায়গায় ঠকবা। পাওয়ার সেম, ডিফারেন্সটা কোথায়? ভোল্টেজ আর কারেন্ট। কার মাধ্যমে ডিফারেন্সটা করা হয় সেটাও আবার প্রশ্ন। একমাত্র আধার হচ্ছে কয়েল, তার। তারের মাধ্যমে। কি মাধ্যম? চিকন তার আর মোটা তারের মাধ্যমে। আরেকটা কি? কম প্যাচ বেশি প্যাচের মাধ্যমে। কেন এত পরিবর্তন? একটা উদ্দেশ্য গুরুত্বপূর্ণ, ইলেকট্রিক্যাল রাশি, যার নাম হচ্ছে রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্সের মানকে কম বা বেশি করে এই ভোল্টেজ এবং কারেন্টের মানের কম বেশি করানোর কাজটা করে। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড কথা। আমি রেজিস্ট্যান্সকে কম বেশি করবো কি করে? করা যাবে একটা ভাবে, চিকন তার, মোটা তার, কম প্যাচ, বেশি প্যাচ। এই চারটা কথাই ট্রান্সফরমারের ক্ষেত্রে প্রযোজ্য। যেমন আমরা করেছি কি, প্রাইমারি সাইডে চিকন তারের অধিক প্যাচ, আবার সেকেন্ডারি সাইডে বলছি মোটা তারের অল্প প্যাচ। এটা কথা লেখা আছে যে, এটা লাভটা কি? যেখানে চিকন তারের অধিক প্যাচ, রেজিস্ট্যান্স কি বেশি। রেজিস্ট্যান্স যেখানে বেশি, বাধা সেখানে, কারেন্ট সেখানে কেমন হবে? কম হবে। তাহলে দেখো, রেজিস্ট্যান্স বেশি, কারেন্ট কম, এইবার ভোল্টেজ কি হবে? কেন বেশি হবে ভোল্টেজ? বাধা বেশি হলে ড্রপ বেশি হয়ে যাবে, ভোল্টেজ বেশি হবে। V is equal to IR, আর বেশি, ভোল্টেজ বেশি। কারেন্ট কি? কম, কারেন্ট কিন্তু কম। তাহলে এই প্রান্তে কি দাঁড়াচ্ছে আমার? ভোল্টেজ বেশি, তার কেমন? চিকন। প্যাচ কেমন? তাহলে প্যাচ বেশি দ্বারা যে ভাবার্থ ক্লিয়ার করা হয়, প্যাচ বেশি, এটা তো বইয়ের ভাষা। কয়েলের আকৃতি টাইমে যেটা হয়ে যাবে লম্বা, দৈর্ঘ্য তার হবে অনেক বেশি। এইবার আসা যাক সেই রেজিস্ট্যান্সের সূত্রও বলেছিল, R is equal to rho L by A। এই তিনটা ছাড়া তো রেজিস্ট্যান্স হবে না। তাহলে আর বেশি, এই কথাটা জবাবে আপনি কি, রোটা কি জিনিস বুঝি কি? যে পদার্থটা দিয়ে বিদ্যুতের কারেন্ট প্রবাহের পথ তৈরি করা হয়েছে, ওই পদার্থটার নাম। ওই পদার্থের গুণগত মান প্রকাশ করি রো দ্বারা। যেন রো বলতে আপেক্ষিক রেজিস্ট্যান্স, এটা বইয়ের ভাষা, এটাতে দিয়ে কিছু বুঝলাম না। আপেক্ষিক রেজিস্ট্যান্স, স্পেসিফিক রেজিস্ট্যান্স, রেজিস্টিভিটি, এটা তো বইয়ের ভাষা নাই গুলো।
ওটা তো লেখা আছে, ঠিক আছে, তো বুঝলাম কি ওটা কি জিনিস বোঝায়? ওটাই হচ্ছে তারের উপাদান। কি উপাদান? আমি কি দিয়ে কয়েল করি? তামা বা অ্যালুমিনিয়াম, এই দুইটা ছাড়া কিন্তু আর করা হয় না। এখন কিন্তু আধুনিকীকরণে আকার আকৃতি গুণগত মান ঠিক রেখে অ্যালুমিনিয়াম দিয়েও কিন্তু কয়েলিং করা হচ্ছে। খেয়াল করতে পারছো না মনে হয় কথা। অ্যালুমিনিয়াম দ্বারাও এখন ওয়াইন্ডিং এর কাজ সম্পূর্ণ করা হচ্ছে। অনেক আগে থেকে শুরু হয়ে গেছে, আমি এখন বলছি তাই বলে নতুন না, কিন্তু অনেক আগে থেকেই শুরু হয়ে গেছে। তো যারা তামা হোক বা অ্যালুমিনিয়াম হোক, সেই জিনিসের কথা যে প্রকাশ করবে সেটা হচ্ছে রোধ। এইবার দৈর্ঘ্য, মানে অনেক প্যাসের ভাবত্ব হচ্ছে গাণিতিক, খুলতে পারে কি হয়ে যাবে? দৈর্ঘ্য অনেক বেশি হয়ে যাবে না? সেটা এর তাহলে দৈর্ঘ্য বেশি। এটা কি? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। কি দ্বারা বুঝি আমরা? যেটাকে ভাবত্ব প্রকাশ করি, চিকন তার, মোটা তার। তাহলে চিকন তারের এ কেমন হয়? কম না বেশি? কম। মোটা তারের এ কি হবে? বেশি। তাহলে এখন যদি তার চিকন, অধিক ব্যাস, তাহলে দৈর্ঘ্য বেশি, এ কম, আর কি হয়ে যাবে? আর বেশি। দেখেছো? আর বেশি হওয়া। তাহলে ওখানে যে কথাগুলো আমাদের সাবজেক্টের ভেতরে বলে যে প্রাইমারি সাইডে চিকন তারে অধিক ব্যাস দেওয়া থাকে, আরে কেন থাকে? আর উদ্দেশ্য হচ্ছে রেজিস্ট্যান্স বেশি করা। রেজিস্ট্যান্স যদি বেশি হয় তাহলে কারেন্ট হয়ে যাবে কম, ভোল্টেজ হয়ে যাবে বেশি। আসলেই তাই। আমরা যে দুইটা ধরন লিখি ট্রান্সফরমারের, যে মনে করলাম V1 I1 V2 I2, দুইটা পাশ, এটা হচ্ছে P2, এটা P1, উভয় প্রান্তে সমান। তাই এখানে যদি V1 বেশি হয়, V1 বেশি, কারেন্ট কি কম? রেজাল্ট তো তাই পেলাম, কারেন্ট কম, V1 বেশি। সেকেন্ডারিতে যে কি হবে? V2 কম, কারেন্ট বেশি। হয়েছে? এবার এটার জবাব কি হবে? সেকেন্ডারিতে কি বলা হবে? মোটা তারে অল্প ব্যাস, মোটা তারে অল্প ব্যাস। উপাদান কিন্তু তামা, ওটাও তামার তার, কিন্তু সেই তামার তারটা হচ্ছে মোটা আর অল্প ব্যাস। তাহলে এখানে অ্যাপ্লাই করলে কি হবে? ও ঠিক থাকছে। অল্প ব্যাস মানে কি? দৈর্ঘ্য কম, তার মোটা মানে এ বেশি, রেজিস্ট্যান্স কি হয়ে যাবে? রেজিস্ট্যান্স যদি কম হয় কারেন্ট কি হবে? কারেন্ট যদি বেশি হয়, রেজিস্ট্যান্স কম, তাহলে ভোল্টেজ কম। এবার তুমি দেখো, ভোল্টেজ কম, কারেন্ট বেশি, ভোল্টেজ বেশি, কারেন্ট কম। হয়েছে? তাহলে বেশি কম, কম বেশি, এই নীতি না হলে পাওয়ার উভয় প্রান্তে সমান হবে না। বোঝা গেছে কথা? এবার ফিডার লাইনের ভোল্টেজ কত ছিল আমাদের? তো বলতে পারো ফিডার লাইনের ভোল্টেজ 11 কেভি, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রাপ্ত, কম বেশি করার কোনো সুযোগ নেই। গ্রাহক পর্যায়ে যখন লোড পরিচালিত হয় তখন কত ভোল্টেজ? 640। আবার কোথা থেকে পেয়ে? হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে আমি কি সিঙ্গেল ফেজ লাইন নেব না থ্রি ফেজ লাইন নেব? প্রাথমিক অবস্থায় বুঝিনি যে আমি সিঙ্গেল ফেজের লাইন নিচ্ছি, তার মানে 220 ভোল্ট থেকে এরকম হয়তো 250 ভোল্ট একটা কথা। এই ভোল্টেজটা দিয়ে আমার লোড পরিচালিত হবে। ট্রান্সফরমার তার প্রাইমারিতে যে ভোল্টেজটা ডেভেলপ করবে সেটা কত ভোল্টেজ? এই লাইন ছিল ফিডার লাইন, কত ভোল্টেজের? এটা গ্রাহক পর্যায়ে কত ভোল্টেজ দরকার?
নাকি সরাসরি ফিডার লাইন থেকে গ্রাহকের লাইন দিয়ে দেবো? নাকি কারোর দেওয়া হয়েছে? দেখেছো কখনো চোখে? না বলাটা কিন্তু দুইটা দিক, একটা হচ্ছে জ্ঞান অর্জন আর হচ্ছে বাস্তবে চোখে দেখা। জ্ঞান অর্জনটাই বাস্তবসম্মত, না হলে টেকনোলজি বাজারে চলতো না কোনোদিনও। এটা দেখেছো কিনা কেউ যে ফিডার লাইন থেকে কোনো গ্রাহকের লাইন দেওয়া হয়নি? ইন্ডাস্ট্রির কথা বলিনি, গ্রাহক পর্যায়ে দেওয়া হয়েছে। কেউ যদি না দেখে থাকো, এই আকাঙ্ক্ষা আগ্রহটা নিয়ে দেখবা, ফিডার লাইন থেকে কোনোদিনও গ্রাহক পর্যায়ে দেওয়া হয় না। কেন দেওয়া হয় না? অসুবিধা কি? আরে বাবারে 11,000 ভোল্টেজ কোনো লাইন দিতে গেলে সেই লাইন হইতে হবে সেই ধরনের, সঙ্গে সঙ্গে লাইট লাইন সব বাস্ট করে যাবে। কোথায় 220 ভোল্ট আর কোথায় 11,000 ভোল্ট? এটা কি কখনো সম্ভব? তুমি নিতে পারো 10 কেজি চালের বস্তা, মনে করে একটা ব্যাগ কোন রকম আমি নিলাম, এটা আমার ভার বহন ক্ষমতা। এখন আমাকে যদি একটা পরিমাণের মাল যদি আমার ঘাড়ের উপর বসানো যায়, তাহলে আমি কি ভার বহন করতে পারবো? আমার কি ঘটবে? আমার মৃত্যু ঘটবে, আমি বিকল হয়ে যাবো, আমার লাইনও ঠিক থাকে। তাহলে উপযুক্ত মান তৈরি করতে হবে। এইবার এই 11 কেজিকে আমরা একটা আধারে নিয়ে আসছি, যে আধারটার নাম হচ্ছে সেই ট্রান্সফরমার। হয়েছে? এইবার সে কি করছে, 11 কেজি নেবে, কত তুমি বার করবা সেটা তোমার ব্যাপার। মনে করবা সে 440 বার করে দেবে, অর্থাৎ টাকাঙ্কটা কি 11/0.44 কেজি। কোন টাইপ? স্টেপ ডাউন। এই ট্রান্সফরমারের আরেকটি নাম হচ্ছে ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার। দেখেছো তো এই জাতীয় ট্রান্সফরমার 11/0.44 কেভি বা 11/440 ভোল্ট। দেখেছো কেউ কোনো জায়গায়? প্রথম দেখা প্রাতিষ্ঠানিক, ওই যে সাইকেল স্ট্যান্ডের পাশে যে ট্রান্সফরমারটা বসানো আছে না, না দেখা থাকলেও গ্লাস দিয়ে উঁকি মেরে দেখতে, তার এমন আমার অসুবিধা নেই, তাহলে আমরা ওটা দেখতে দেখি। ওটা কি? ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার। পলিটেকনিক নিজস্ব ট্রান্সফরমারের মাধ্যমে এই বিতরণ ব্যবস্থা সম্পন্ন করে আসে। এই জন্য আমাদের এটা সেলফ, মানে পলিটেকনিক নিজস্ব, এটা কিন্তু জোপাটি প্রশ্ন দেওয়া নেই। তাহলে সবাই তো আর পলিটেকনিকই নাই, তাহলে বাইরে গেলে আমি কিভাবে দেখতে পাবো? কিছু দূর পর পর, বিশেষ করে মোড় জায়গা, ঘনবসতি এলাকা, এই ধরনের কিছু দূর পর পর দেখবা এইচ টাইপ পোল, মনে থাকবে এইচ টাইপ পোল, এই যে এইচ, এখানে এই ট্রান্সফরমারটা বসানো আছে। স্থান কাটাখানার মোড় আছে, এই যে আমাদের পলিটেকনিকের সামনে আছে, হ্যাঁ, বিভিন্ন জায়গা। আমি তো বলছি যে অবস্থানটা, এগুলো হচ্ছে কি ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার। টাইপ স্টেপ ডাউন। মান কি? 11 তো বটেই প্রাইমারি, সেকেন্ডারি কত আমার? 440। বোঝা গেছে? তাহলে এই 440 ভোল্টের এই যে চারটা তার না, এই চারটা তারই বা এই চারটা, বোঝা গেল? ওই চারটা তারই হচ্ছে, এই আমি একটু ক্লাসে আছি, আসছি একটু পরে আসছি। এখন এই চারটা তার আমার গেছে গ্রাহক পর্যায়ে কত ভোল্টেজ? 220 ভোল্ট, নাহলে তো লোড চলবে না। চলবে? এইবার গ্রাহক যখন ওই লাইনটা নেবে, গ্রাহকের ওই বাড়ির ছাদের উপরে দেখবা একটা করে ট্রান্সফরমার আছে। সে করে কি? এই 440 ভোল্ট দিয়ে সে কি করবে? 220 ভোল্ট ডাউন করে এইবার আমি মিটারে নিয়ে এসে আমার লোড চালাচ্ছি। প্রত্যেকের বাসায় ছাদের উপরে দেখবা যে একটা করে এই ট্রান্সফরমার বসানো আছে। 440
ভোল্টকে সে করে কি 220 ভোল্ট করে বাসা আছে না? প্রত্যেকের বাসায় তো এটা আছে। হ্যাঁ বলে না, নাও বলে না। হ্যাঁ, পোলের সাথে আছে, সাথে নাই, টিনের ঘরও নাই। আমার তো দরকার 220 ভোল্ট। তাহলে কি একটা লাইন এবং নিউট্রাল দিয়ে আমার ভোল্টেজ 220 হয়ে যাবে বা 230 হয়ে যাবে। আছে তো 440 ভোল্টের লাইন, কেন হবে? এক ফেজ দিলে 220 হবে কেন? হবে কেন? সে আবার এত ঘাটতি কেন? লাইন ভোল্টেজ সমান সমান √3 গুণ ফেজ ভোল্টেজ। ফেজ ভোল্টেজ সমান লাইন ভোল্টেজ ভাগ √3, আর লাইন ভোল্টেজ মনে করলাম 440 ডিভাইডেড বাই √3 ইজ ইকুয়াল টু নিয়ার অ্যাবাউট 220 বা 230 বা 31 যা হয়। আমি তো দেখছি ফেজ ভোল্টেজ, সিঙ্গেল ফেজ বলে কথা না, ফেজ ভোল্টেজ। ফেজ ভোল্টেজ এখানে 3 রকমের, এনি লাইন, এনি নিউট্রাল, এনি লাইন অ্যান্ড নিউট্রাল। যে কোনো লাইন এবং নিউট্রালের মধ্যে পরিমাপকৃত ভোল্টেজের নামই হচ্ছে আমার ফেজ ভোল্টেজ। ব্যবস্থাপনাটা যে কোনো লাইন একটা আর নিউট্রাল মিলে নাম হচ্ছে এক ফেজ, তার কিন্তু দুইটা নাম। এক ফেজ, তার কিন্তু দুইটা কি তার? একটা নিউট্রাল আর একটা হচ্ছে লাইন। যে কোনো লাইন অ্যান্ড নিউট্রাল, তাহলে সেটা ফেজ। নামকরণ কি? এক ফেজ। আমরা কি জানি? লাইন ভোল্টেজ সমান √3 গুণ ফেজ ভোল্টেজ। তাহলে ফেজ ভোল্টেজ কি হবে? লাইন ভোল্টেজের √3 ভাগ কম। এই রেজাল্টটা করলে ওই মানটা পাওয়া যায়, যার জন্য এখানে কোনো ট্রান্সফরমার বসানো হয় না বা থাকে না। এটা হচ্ছে একটা বিভ্রান্তিমূলক কথা। এটা হচ্ছে রিলেশন বিটুইন লাইন ভোল্টেজ অ্যান্ড ফেজ ভোল্টেজ। লাইন ভোল্টেজের মান জানা আছে, ফেজ ভোল্টেজ কত হবে সেই ক্যালকুলেশন অনুযায়ী আমরা বলতে পারি যে নিয়ার অ্যাবাউট 0.2 আর 30 বা তাই হবে। তাকে ট্রান্সফরমার দেওয়া থাকবে জানা না থাকলে অনেকে এটাই বলে থাকবে যে হ্যাঁ আমার বাড়ির উপরে একটা ট্রান্সফরমার আছে। এটা হচ্ছে জানার বা জ্ঞাতব্যের ধারণা। যার জন্য ঠগাটা কিন্তু ঘর থেকে, ঠগা কিন্তু অনেক দূরে না, এটা খেয়াল করো। ঠগাটা কিন্তু শুরু হবে ঘর থেকেই। এই যে এই ধরনের জবাব। এখন উদ্দেশ্য হাসিলের দিকে যে আমি আমার আজকের বক্তব্য শেষ করব। এই ভোল্টেজ যেগুলো পাওয়ার কথা 220, এখন আমার 220 আসছে, কোনো সমস্যা নেই, আমার লোড চলছে, ফ্যান লাইট সব চলছে। এরপরে যে এই পোলে আসবো না, ওই পোলে যে দেখছে যে কি রে এ তো 220 পাই না, 210 বা 200। তুমি যে সুন্দর স্বাচ্ছন্দ্যে বিদ্যুৎ শক্তি ব্যবহার করতে পারছ, ওই পোলের গ্রাহকগুলো কিন্তু তারা পাচ্ছে। তাদের ভোল্টেজটা কি? মানে কম পাচ্ছে। কেন কম পাচ্ছে? কার জন্য কম পাবে? কিভাবে কম হচ্ছে? শুধুমাত্র তারই এখানে দায়ী নয়, এখানে লোডও একটি বড় ফ্যাক্টর। তোমরা একটু খেয়াল করে, শুধু তার দায়ী নাই, লোডও যে বড় ফ্যাক্টর। কারণ বাসা বাড়িতে বেশি লোডের কোনো অ্যাপ্লায়েন্স তুমি যেই চালাবা, দেখবা যে অন্যান্য জায়গায় আলোকিত অবস্থার কিছুটা বিচ্যুতি ঘটবে। মানে মনে হবে যেন কিরে আলো একটু কমে গেল বলে মনে হয়। ওই আলো কমে যাওয়া মানে তখন কিরে মনে বেশি লোডে, তখন বলা হয় না যে ওইটা চালিও না, ওইটা চালালেই এই লাইটটা ঠিক মতো জ্বলছে না বা ফ্যানটার স্পিড কমে গেল, এমন ইফেক্ট হয় না? তাহলে দায়ী কি? তার তো ঠিকই আছে, অসুবিধাটা কি হলো? লোডের জন্য ভোল্টেজ ড্রপটা আমার ঘটে গেল। তাহলে এখানে ট্রান্সমিশন লাইনে আমরা লাইনের রেজিস্ট্যান্স রিঅ্যাক্ট্যান্স নিয়ে ভোল্টেজ রেগুলেশন বা পরিবহন দক্ষতার ক্যালকুলেশন করেছি। এখন আমরা ডিস্ট্রিবিউশন লাইনে এসে তারের রেজিস্ট্যান্স রিঅ্যাক্ট্যান্স তো থাকলোই,
পাশাপাশি ওই লোড কারেন্টের মানের উপরে ভিত্তি করেও সে যে ড্রপটা ঘটায় সেটাও আমরা দেখি। 3 নম্বর পোল, ওখানে এসে পাচ্ছে 180 ভোল্ট, 170, 175 এমন ভোল্টেজ। এবার তার লোডের পরিচালনা কি হবে? ফ্যান আরো স্লো হয়ে যাবে। এইবার মনে করো 4 নম্বর পোল, ওখানে যে 150 ভোল্ট পাচ্ছে মাত্র। এইবার ওই দেখবা অনেকে গ্রাম বাংলায় এমনও বলে যে দিনের বেলায় ভোল্টেজ এত কম থাকে, লাইট ফ্যান কিছু চালানো যায় না, ওই রাত 11টা 12টার দিকে ভোল্টেজটা খুব ভালো পাওয়া যায়। এবার কি হলো, পোল তার সবই তো ঠিক আছে, তো অসুবিধাটা কি? ওই যে রাত যত বেশি হচ্ছে লোড আস্তে আস্তে কমে যাচ্ছে, লোড কমে যাওয়ার কারণে ভোল্টেজটা তখন সঠিকভাবে পেয়ে যাচ্ছে। এই যে ভোল্টেজ ড্রপের এই মানদণ্ড সম্বন্ধে উপনীত হওয়া, জ্ঞান অর্জন করা, সেটা যে অধ্যায় ভিত্তিক আলোচনার মাধ্যমে আমরা নিষ্পত্তি করবো আগামী দিন, সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন সিস্টেম। প্রথমে আমরা থাকবো এসিতে, তারপরে চলে যাব ডিসি। আজকে এখানে শেষ করলাম, আশা করি আগামী দিন আবার